একসময় ছিল যখন দিল্লির লালকেল্লার একটা কথায় বলা যায় পুরো হিন্দুস্থান নড়ে উঠত। কিন্তু দেখুন, ইতিহাসের কি অদ্ভুত খেলা। সে বিশাল মুঘল সাম্রাজ্যের শেষ বাদশার জীবনটাই শেষ হলো কোথায়? কারাগারে, চরম অপমানে, আর দেশ থেকে অনেক দূরে, নির্বাসনে। আজ আমরা সেই শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের জীবনের সেই না বলা, হারিয়ে যাওয়া অধ্যায়টাতে একটু ডুব দেব। আর এইটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? যে মানুষটা লালকেল্লার সিংহাসনে বসতেন, তিনি কিভাবে হাজার মাইল দূরে বার্মার এক অচেনা নামহীন কবরে সেখানে গিয়ে পৌঁছালেন। মানে এই যে একটা বিশাল পতন, এর পেছনের আসল গল্পটা কি? চলুন সেটাই আজ খুঁজে বের করা যাক। মানে একবার ভেবে দেখুন, একদিকে লাল কেল্লার সিংহাসন, বিশাল এক সাম্রাজ্যের প্রতীক, আর অন্যদিকে বার্মার এক কোণায় পড়ে থাকা এক নামহীন কবর, চরম একাকিত্ব আর অপমানের এক জীবন্ত ছবি। ক্ষমতার একদম চূড়া থেকে একেবারে মাটিতে আছড়ে পড়া। এটাই ছিল বাহাদুর শাহ জাফরের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আচ্ছা, তাহলে চলুন গল্পটা একটু শুরু থেকে শুরু করা যাক। সত্যি বলতে কি, বাহাদুর শাহ জাফরের পতনটা কিন্তু তার সিংহাসনে বসার অনেক আগে থেকেই লেখা হয়ে গিয়েছিল। মানে তিনি নামে ছিলেন সম্রাট, কিন্তু আদতে তার কোনো রাজ্যই ছিল না। দেখুন, ১৮৩৭ সালে যখন তিনি সিংহাসনে বসলেন, মুঘল সাম্রাজ্য তখন বলতে গেলে একটা ছায়া মাত্র। আসল ক্ষমতা, সব ক্ষমতা তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। জাফরের রাজত্ব ছিল শুধু ওই লাল কেল্লার চার দেয়ালের ভেতরেই। মানে তিনি উত্তরাধিকার সূত্রে একটা সম্রাট উপাধি পেয়েছিলেন ঠিকই, কিন্তু কোনো সাম্রাজ্য পাননি। আর সত্যি কথা বলতে কি, তিনি আসলে কোনোদিনও রাজা বাদশাহ বা যুদ্ধের মানুষ ছিলেনই না। তার আসল পরিচয় ছিল তিনি একজন কবি, একজন অসাধারণ কবি। তার কলম থেকে ঝরে পড়ত দুঃখ, প্রেম, হতাশার সব পংক্তি। হয়তো তিনি ভেতর ভেতর ঠিকই বুঝতে পারছিলেন যে তার এই নামমাত্র সাম্রাজ্যের সূর্যটাও এবার ডুবতে বসেছে। আর ঠিক এমনই এক সময় তার দরজায় এসে করা নাড়ল এক প্রলয়ঙ্করী ঝড়। সালটা ছিল ১৮৫৭। সিপাহী বিদ্রোহের সেই আগুন যা বাহাদুর শাহ জাফরের ভাগ্যকে চিরদিনের মতো বদলে দিয়ে গেল। বিদ্রোহী সিপাহীরা সোজা দিল্লিতে এসে হাজির হল। আর তাদের নেতা কে হবেন? তারা তাকেই, মানে বাহাদুর শাহ জাফরকেই নিজেদের সম্রাট বলে ঘোষণা করল। তাদের দাবি ছিল জাফরের নেতৃত্বে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়বে। ভাবুন একবার, অনিচ্ছা সত্ত্বেও প্রায় জোর করেই জাফর এই বিশাল বিদ্রোহের প্রধান প্রতীকে পরিণত হলেন। আর তখন তার বয়স কত ছিল জানেন? ৮২ বছর, ৮২। একবার চিন্তা করুন, একজন অশীতিপর বৃদ্ধ, দুর্বল, যিনি জীবনে কোনোদিন যুদ্ধ চাননি, তাঁকেই কিনা এক বিশাল বিদ্রোহের নেতৃত্ব কাঁধে তুলে নিতে হল। ইতিহাস যেন তাকে এক অসম্ভব কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। এর পরের গল্পটা শুধুই ধ্বংসের, শুধুই হতাশার। বিদ্রোহের এই আগুন নেভানোর জন্য ব্রিটিশরা তাদের সমস্ত শক্তি নিয়ে দিল্লির ওপর ঝাঁপিয়ে পড়ল। কয়েক মাস ধরে চলল ভয়ঙ্কর যুদ্ধ। শেষে ব্রিটিশরা দিল্লি দখল করে নিল, আর তারপর শহরে চলল এক নারকীয় হত্যাযজ্ঞ। হাজার হাজার সাধারণ মানুষ মারা গেল। বাহাদুর শাহ জাফর কোনো মতে পালিয়ে হুমায়ুনের সমাধিতে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হল। কিন্তু জাফরের আসল পরীক্ষাটা তখনও বাকি ছিল। এরপর যা ঘটল সেটাকে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর অধ্যায় বললে হয়তো কম বলা হবে। বিশেষ করে একজন বাবার জন্য এর চেয়ে বড় যন্ত্রণা আর কি হতে পারে। এরপর এলো সেই সবচেয়ে নির্মম, সবচেয়ে নিষ্ঠুর আঘাতটা। ব্রিটিশ অফিসার মেজর হাডসন জাফরের ৩ ছেলেকে ধরে আনে এবং তারপর সবার সামনে ঠান্ডা মাথায় ৩ রাজপুত্রকে গুলি করে হত্যা করে। এখানেই কিন্তু নিষ্ঠুরতা শেষ হয়নি। ওই ব্রিটিশ অফিসার ৩ ছেলের কাটা মাথা একটা থালায় সাজিয়ে উপহার হিসাবে নিয়ে আসে বৃদ্ধ বাবার সামনে। নিজের ৩ ছেলের ছিন্ন মস্তক দেখে তিনি শুধু শান্তভাবে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, তৈমুরের বংশধরেরা এভাবেই দেশের জন্য প্রাণ দেয়। ভাবুন তো, বাইরে কি অসম্ভব স্থিরতা, কিন্তু ভেতরে যে একজন বাবার হৃদয়টা পুরোপুরি চুরমার হয়ে যাচ্ছিল, তাতে কি কোনো সন্দেহ আছে? এরপর শুরু হল জাফরের জীবনের শেষ অপমানের পর্বটা, এক প্রহসনের বিচার। আর সেই বিচারটা কোথায় হলো জানেন? তার নিজেরই প্রাসাদ, লাল কেল্লার দিওয়ানি খাসে। ব্রিটিশরা সেখানেই তার বিচার সভা বসাল। অভিযোগগুলোও ছিল অদ্ভুত। দেশদ্রোহিতা, বিদ্রোহে মদত দেওয়া, ব্রিটিশ নাগরিকদের হত্যা। মানে একজন সম্রাটকে তার নিজের দেশেই দেশদ্রোহী হিসেবে অভিযুক্ত করা হলো। এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? রায় তো আগে থেকেই ঠিক করা ছিল, নির্বাসন, আজীবনের জন্য। আর এখান থেকেই শুরু হলো তার জীবনের অন্তিম পর্ব,
সবচেয়ে করুণ, সবচেয়ে একাকিত্বের অধ্যায়, বার্মার রেঙ্গুনে তার নির্বাসিত জীবন। একবার শুধু কল্পনা করুন যে সম্রাট একসময় লালকেল্লায় সোনার থালায় খেতেন, সেই তিনি রেঙ্গুনের এক ছোট্ট স্যাঁতস্যাঁতে গ্যারেজের মতো ঘরে বন্দী। সামান্য কিছু ভাতা পেতেন, তাতেই দিন চলত। রাজত্ব নেই, সম্মান নেই, প্রজা নেই, কিচ্ছু নেই। সঙ্গে ছিল শুধু সীমাহীন একাকিত্ব আর তার কবিতার খাতা। আর এই নির্বাসনেই তিনি লিখেছিলেন তার সেই বিখ্যাত পংক্তি যা আজও মানুষের হৃদয়কে নাড়া দেয়। কিতনা হে বদনসিব জাফর, দফন কে লিয়ে 2 গজ জমিন ভি না মিলি কুয়ে ইয়ার মে। মানে, জাফর, তুই কতই না অভাগা, নিজের প্রিয় মাতৃভূমিকে কবর দেওয়ার জন্য 2 গজ মাটিও তোর ভাগ্যে জুটল না। কি গভীর কষ্ট, কি গভীর আরতি এই দুটো লাইনে। এভাবে হিন্দুস্তানের শেষ সম্রাটের জীবনের আলোটা ধীরে ধীরে নিভে আসছিল। 1862 সাল, 87 বছর বয়সে এই ভগ্ন হৃদয়ে একাকী কবি রেঙ্গুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোনো রাজকীয় সম্মান, কোনো শেষকৃত্য, কিচ্ছু হয়নি। রাতের অন্ধকারে প্রায় চুপি চুপি তাকে সেই অচেনা মাটিতেই কবর দেওয়া হলো। ব্রিটিশরা এতটাই ভয় পেয়েছিল যে তার কবরের উপর কোনো চিহ্ন পর্যন্ত রাখেনি। তাদের ভয় ছিল ওই কবরটাই না আবার ভারতীয়দের জন্য একটা তীর্থক্ষেত্র, একটা বিদ্রোহের নতুন কেন্দ্র হয়ে ওঠে। বাহাদুর শাহ জাফরের জীবনটা আসলে আমাদের কি দেখিয়ে দেয়? এটাই যে ক্ষমতা, সম্পদ, সাম্রাজ্য, এই সবকিছুই আসলে অস্থায়ী, সবই একদিন মিলিয়ে যায়। যিনি একসময় ছিলেন হিন্দুস্তানের বাদশাহ, তার জীবনের শেষ পরিচয় ছিল একজন নির্বাসিত, নিঃস্ব, একাকী বৃদ্ধ। তাহলে যখন একটা গোটা সাম্রাজ্য ধুলোয় মিশে যায়, তখন শেষ পর্যন্ত কী টিকে থাকে? জাফরের ক্ষেত্রে তার সাম্রাজ্য তো কবেই শেষ, কিন্তু তার লেখা কবিতা, তার কষ্টের কথাগুলো, সেগুলো আজও বেঁচে আছে। মানুষটাকে হয়তো একজন ব্যর্থ সম্রাট হিসাবে মনে রাখতে পারে, কিন্তু তার সেই দুঃখমাখা পংক্তিগুলো তাকে অমর করে রেখেছে। শেষ পর্যন্ত কিন্তু ক্ষমতা নয়, তার শব্দগুলোই টিকে রইল।